আমাদের ঢাকা ইউনিভার্সিটি এমপ্লয়ি প্রডিউস করছে, তারা কিন্তু সিইও বা লিডারশিপ পজিশনের জন্য আমাদের গ্র্যাজুয়েটসদেরকে রেডি করতে পারছে না। আমার অন্যতম একটা এজেন্ডা হবে যে একটা কনসেনসাস বডি তৈরি করে কোর্সগুলোকে রিএভ্যালুয়েট করা, যে শুধুমাত্র আমরা যে একটা স্কিলড এমপ্লয়ি তৈরি করছি সেটা না, সেই এমপ্লয়ি যাতে প্রপার মেন্টরিং সহকারে সে যাতে লিডারশিপ পজিশনে যেতে পারে। একটা ছেলে সে হয়তো 5টা 10টা টিউশন করাচ্ছে, সেই টিউশনটা কিন্তু আপনার কোনো পোর্টফোলিও অ্যাড করলো না। আপনি কোনো স্কিল অর্জন করলেন যেটা আপনি পরবর্তীতে হায়ার স্টাডিজেও শো করতে পারবেন না, আপনি যদি জবেও যান জবেও শো করতে পারবেন। এটা টিউশন করাচ্ছি হয়তো 6, 7, 8K 3 দিনের জন্য, বাট আমি দেখা যাচ্ছে হয়তো একদিন কাজ করলেও পার আওয়ারলি রেট 25। এটা কিভাবে সম্ভব? একটা লয়ার স্টুডেন্ট কি করে যে অটোমেশন, রোবট এগুলো নিয়ে কাজ করতে পারে? আমি স্পিক উইথ রশিদের আরেকটা এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি, এবং আজকের এপিসোডে যে মানুষটি আমাদের সাথে আছে তার সাথে কথা বললে আমরা শুধুমাত্র ডাকসু ভোট কিংবা ইলেকটোরাল যে ব্যাপার স্যাপার আছে যেগুলো নিয়ে এত দিনের এপিসোডে আমরা কথা বলে আসছি এবং কথা বলে যাব, সেগুলোর বাইরেও আরো অনেক কিছু জানতে পারবো, কারণ তার কাছে একটা খুব ভালো পোর্টফোলিও আছে, সে নিজেও অনেক বেশি প্রোডাক্টিভ এবং সে অনেক কিছু জানে যে স্টুডেন্ট হিসেবে আমরা কিভাবে আমাদের ক্যারিয়ারে ফোকাস করতে পারি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ডাকসু কেন্দ্রীয় সংসদে সে ক্যারিয়ার বিষয়ক সম্পাদক পদের প্রার্থী বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেল থেকে। সো আজকে আমরা তার ব্যাপারে জানবো। তার আগে জানিয়ে দিতে চাই আমাদের এই প্রোগ্রাম কিন্তু আপনাদের জন্য। আপনারা আমাদের প্রোগ্রাম দেখেন, আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে কমেন্ট করেন, এই জন্যই কিন্তু আমরা আপনাদের সাথে সবসময় থাকি এবং আমাদের সোশ্যাল হ্যান্ডেলস গুলোতে সবসময় আপনাদের কমেন্ট দেখে আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে আমাদের কন্টেন্ট গুলো ছড়িয়ে দিবেন। এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি উইথ ইউ। কারণ আমি একটু এটা কেন বলতে চাই, আমি তো হোস্ট, আপনার আমার সাথে জয়েন করার কথা, বাট আমার কাছে মনে হচ্ছে আমি আপনার সাথে জয়েন করেছি কারণ আমরা অফ এয়ারে অনেক প্রোডাক্টিভ কথা বলছিলাম। আমাদের কাছে মনে হচ্ছিল কি যে আসলেই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য কি কি করা উচিত, এবং আমি খুব এক্সাইটেড যে হচ্ছে আপনার থ্রুতে যদি ওরা জানতে পারে কি কি করা উচিত, এটা আপনার ইলেকটোরাল ম্যান্ডেটের বাইরেও আরো অনেক ভালো ভালো কথা আশা করি স্টুডেন্টরা জানতে পারবে। আপনি যদি একটু আপনার নাম পরিচয় নিজেই দিতেন, বিকজ ইউ আর এ ক্যারিয়ার ওরিয়েন্টেড স্টার গাই, আমি চাই আপনার ইন্ট্রোটা আপনি নিজেই দেন। ধন্যবাদ আমাকে পডকাস্টের জন্য আমন্ত্রণ করার জন্য। আমি রেজওয়ান আহমেদ রিফাত, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। আমি অনার্স কমপ্লিট করেছি এবং সামনে মাস্টার্সের জন্য প্রিপারেশন নিচ্ছি ঢাকা ইউনিভার্সিটিতেই। আইন বিভাগের ছাত্র হিসেবে তো আরো অনেকগুলো পদ ছিল, কেন ক্যারিয়ার বিষয়ক সম্পাদক, এটা একটু জানতে চাই। নিজের ক্যারিয়ার সম্পর্কে বলতে হবে না, অবশ্যই ক্যারিয়ার বিষয় সম্পাদক কারণ হচ্ছে আমি আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে আমি ফ্রিল্যান্সিং শুরু করি বিভিন্ন অনলাইন মার্কেট প্লেসে। প্রথমে তখন যেমন freelancer.com ছিল, পিপল পার আওয়ার, এই ধরনের বেশ কয়েকটা ওয়েবসাইটে আমি কাজ শুরু করি। তো আস্তে আস্তে সেই ক্লাস 8 থেকে এখন পর্যন্ত আমি এটা কন্টিনিউ করছি। এবং আমি ডাইভার্সিফাইড, মানে আমি যখন শুরু করেছিলাম তখন কাজ করতাম মূলত কন্টেন্ট রাইটিং অ্যান্ড এসইও নিয়ে। পরবর্তীতে ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, এমনকি আমি 1 বছরের মতো সাইবার সিকিউরিটি নিয়েও কাজ করেছি। এবং শেষে 2020 থেকে আমি মূলত রেগুলারলি এবং কনসিস্টেন্টলি চ্যাটবট নিয়ে কাজ শুরু করি। পরবর্তীতে চ্যাটবটের সাথে আমার আরেকটা সেক্টর অ্যাড হয়, সেটা হচ্ছে যে অটোমেশন অ্যান্ড গ্রোথ কনসালটেশন, এবং আমি মূলত এখন একজন অটোমেশন এক্সপার্ট অ্যান্ড গ্রোথ কনসালটেন্ট হিসেবেই কাজ করছি। এটা কিভাবে সম্ভব? একটা লয়ার স্টুডেন্ট কি করে যে অটোমেশন, রোবট এগুলো নিয়ে কাজ করতে পারে? আমি এটা জানি না, এটা কেন ইন্টারেস্ট? না, ইন্টারেস্টটা আসলে ইভেনচুয়ালি হয়েছে, কারণ আমি যখন দেখতাম যে আমার ফ্রেন্ডরা আর কি টিউশন করাচ্ছে, টিউশনিতে দেখা যাচ্ছে আমার প্রত্যেক সপ্তাহে অ্যাটলিস্ট 3 দিন যেতে হচ্ছে, আমার 2 ঘন্টা সময় নষ্ট হচ্ছে, আসা যাইতে আমার আরও 2 ঘন্টা সময় নষ্ট। তো আমি দেখলাম যে 12 ঘন্টা আমার এক উইকে নষ্ট হচ্ছে, মানে 4 উইক ধরলে আমার এখানে প্রায় 48 ঘন্টার উপরে আর কি নষ্ট হচ্ছে। এর বাইরে যে যাওয়া আসার স্ট্রেস, মানে নিজের উপর স্ট্রেস, সেটা তো থাকে। বাট আমি দেখলাম যে আসলে আমি যদি মানে যেই অনলাইনে ফ্রি রিসোর্সেস অ্যাভেলেবেল সেটা দিয়ে যদি নিজেকে কিছুটা আর কি স্কিলড আপ করি, আমি বাসায় বসে থেকে আসলে তার থেকে 2 গুণ 3 গুণ কম সময় দিয়ে আমি তার থেকে মানে দেখা যাচ্ছে যে একটা টিউশন করাচ্ছি হয়তো 6, 7, 8K আমার 3 দিনের জন্য, বাট আমি দেখা যাচ্ছে হয়তো একদিন কাজ করলেও মানে পার আওয়ারলি রেট ধরেন আমি যেটা কাজ করি আমার অ্যাটলিস্ট 25, মানে 25 হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, বাট ইভেনচুয়ালি ইটস $30 to $35 পার আওয়ার। সো দেখা যাচ্ছে আমি আমার ওয়ার্ক আওয়ার থাকে প্রত্যেক দিন মানে অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা। তো 4 ঘন্টায় আমার দেখা যাচ্ছে প্রায় $120-150 হয়ে যাচ্ছে।
দ্যাটস গ্রেট। আর আমার মনে হয় আমরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, আমাদের স্টুডেন্টদের সবার একটা কমন প্রবলেম হচ্ছে আমাদের কোনো এক্সট্রা ইনকাম সোর্স নাই। আমাদের মনিটারি অনেক এফেক্ট থাকে। আর আমরা এক্সট্রা ইনকাম সোর্সের জন্য মোর লাইকলি দেখা যায় টিউশনের উপর ডিপেন্ডেন্ট। কারণ আমাদের ক্লাস টাইম বা একাডেমিক টাইমটা আসলে পার্ট টাইম জব ফ্রেন্ডলি না। এটা একটা অনেক বড় একটা পয়েন্ট। আফটার গ্র্যাজুয়েশন আমরা কি করব সেটা অন্য বিষয়। বাট ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য তো আমাদেরকে কিছু স্কিল অর্জন করতে হবে এবং সেই স্কিলগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি সেক্ষেত্রে কিন্তু ডেফিনিটলি সেটার জন্য স্কিল আমাদেরকে অর্জন করতে হবে। এবং স্কিল কাজে লাগাতে পারলে ওই যে বললাম মানি ইনকামিং এন্ড মানি ইজ হানি, এটা আমরা সবসময় বলি। আপনি যেহেতু একটা খুব আপনার আমার কাছে কেন যেন মনে হচ্ছে, আমি জানি না এটা অডিয়েন্সেরও হয়তো মনে হচ্ছে যে আপনার যে পার্সোনাল প্রোফাইল পোর্টফোলিও আপনি সেটার সাথে খুবই সুইটেবল একটা পদের জন্য প্রার্থিতা ঘোষণা করেছেন। এবং আমার কাছে মনে হয় যে আপনার আসলে খুব ডাইভার্স সেক্টর নিয়ে কাজ করার কিছু নাই। মানে আপনাকে আসলে ক্যাম্পাসের পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপত্তা, রেজিস্টার বিল্ডিং এসব দেখতে হবে না। আপনি একটা স্পেসিফিক সেক্টর নিয়ে থরলি কাজ করতে পারবেন। এম আই রাইট অর রং? আহ, হ্যাঁ, আমি আসলে আপস্কিলিং নিয়ে তো আমি কারণ নিজে আপস্কিল্ড হয়েছি। দেখা যাচ্ছে আমি 2008 মানে আমি তো ক্লাস 8 থেকে এখন পর্যন্ত আমি জাস্ট একটা পেইড কোর্স, তাও সেটা সাইবার সিকিউরিটির জন্য মানে হুম, কিনেছি। এর বাইরে আমি যতটুক যা শিখেছি সবই ফ্রি কন্টেন্ট থেকে। হুম, তো আসলে ফ্রি কন্টেন্ট ইউজ করে বা নিজ উদ্যোগে মানে সেলফ গাইডেড আপনি কিভাবে আপস্কিল্ড হতে পারেন এবং সেই স্কিলটাকে কাজে লাগায় আপনি আপনার মোটামুটি একটা লাইভলিহুড ম্যানেজ করতে পারেন, এটা নিয়ে মোটামুটি আমার 5-6 বছরের মতো অভিজ্ঞতা। আর একই সাথে আসলে ঢাকা ইউনিভার্সিটিতে যে জিনিসটা আমরা এখন আরো বেশি দেখছি, মানে আমরা কয়েকদিন পর পর আমাদের গ্রুপগুলোতে পোস্ট দেখি যে সপ্তাহে 4 দিন 2 ঘন্টা করে পড়াতে হবে, মাসে সে দিবে হচ্ছে 3,000 টাকা। হুম। সে- শ্রমের মূল্যায়ন। হ্যাঁ, সে আবার চাচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্ট, ইকোনমিক্স ডিপার্টমেন্ট ছাড়া সে আবার পড়াবে না। তো এই ধরনের পোস্ট আমরা অহরহ দেখি। এখন প্রশ্ন হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটিতে 3 লাখ 1 লাখের মতো অ্যাপ্লিকেন্ট থাকে, সেখান থেকে মানে 4,000-এর মতো আর কি নেওয়া হয়। তো আপনি দেখতে পাচ্ছেন যে যদি আপনি বাইরে আপনি চিন্তা করেন, আপনার কিন্তু একটা মিনিমাম ওয়েজ আছে। মিনিমাম ওয়েজটা বাইরে আপনি অ্যাটলিস্ট হচ্ছে 13-14 USD। কিন্তু বাংলাদেশে আপনি 1 মাস খেটে আপনি হয়তো পাচ্ছেন 2-3 হাজার টাকা। এবং যেটা দেখা যায় যে আমরা হয়তো আমাদের একাডেমিয়া নিয়ে অনেক সমালোচনা করি, বাট বাস্তবতা হচ্ছে যে আপনি ঢাকায় থাকতে গেলে ঢাকায় কিন্তু আপনার যে কস্টটা, সেই কস্টটা যদি আপনি শুধুমাত্র টিউশনের মাধ্যমে পূরণ করতে চান, আপনি কিন্তু একাডেমিয়াতে বা রিসার্চ বা ডিপ থিঙ্কিং এ আপনি কিন্তু করার জন্য কোনো টাইম পাবেন না। রাইট। আপনার অ্যাটলিস্ট যদি আপনি মানে 5,000 টাকাও পান কোনো একটা টিউশনে, আপনার অ্যাটলিস্ট 2টা টিউশন করাতে হবে এবং 3 দিনের নিচে কোনো টিউশন নেই, অর্থাৎ আপনি মানে 24 মানে আনলেস 7 days আনলেস খুব প্রমিনেন্ট ডিপার্টমেন্ট লাইক বুয়েটে ডিপার্টমেন্ট। টুয়েটে পড়ে, হ্যাঁ, হ্যাঁ, এরকম হলে টিউশন থেকে অনেক টাকা কামানো যায়। হ্যাঁ, যায়, কিন্তু হ্যাঁ, আলটিমেটলি টাকাটা তো গোল না। মানে আমার তো হ্যাঁ, কোনো হ্যাঁ, টাকাটা গোল আপস্কিলিং না। এটা হচ্ছে না। এটা এটা একটা গুরুত্বপূর্ণ কারণ আমরা যেটা দেখি যে ধরেন একটা ছেলে সে হয়তো 5টা 10টা টিউশন করাচ্ছে তার পুরো ক্যারিয়ার, মানে 4 ইয়ারের আমাদের গ্রাজুয়েশন, তো 4 ইয়ার ধরে সে মানে স্টুডেন্টরে পড়াইলো, ফিজিক্স পড়ালো, ম্যাথ পড়ালো বা ইংলিশ পড়ালো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সে তো মাস্টার্স করে একটা ক্যারিয়ারে ঢুকবে। হুম, হুম, হুম। এখন আমরা যদি চিন্তা করি যে ক্যারিয়ার, যদি আমরা রিকোয়ারমেন্টস গুলো দেখি, আপনি কর্পোরেট সেক্টরে যান বা এমএনসি গুলোতে দেখি, সেইখানে কিন্তু আপনার নলেজের থেকে কিন্তু আপনার ডিজিটাল স্কিল বলেন বা সফট স্কিল বলেন, এই রিকোয়ারমেন্ট গুলো কিন্তু আমরা এখন পারসিস্টেন্টলি দেখছি যে আপনার কোনো না কোনো একটা টেক সাইটে আপনার যদি আপনি স্কিল থাকেন বা এবল থাকেন, আপনার সিভি অ্যাকসেপ্টেড হওয়ার চান্স বেড়ে যায়। হুম, ডাটা অ্যানালিটিক্স থেকে শুরু করে কন্টেন্ট রাইটিং, ভিডিওগ্রাফি, গ্রাফিক্স ডিজাইন, আমি যতটুকু আমার মোটামুটি এন্ট্রি লেভেল থেকে মিড লেভেল ম্যাক্সিমাম পজিশনে কিন্তু এগুলো রিকোয়ার করে। হুম। এখন আপনি যেই সময়টা আসলে টিউশনের পিছিয়ে দিলেন, সেই টিউশনটা কিন্তু আপনার কোনো পোর্টফোলিও অ্যাড করলো না, না তো আপনার সিভি ভারী করলো, না আপনার মানে আপনি কোনো একটা স্কিল অর্জন করলেন যেটা আপনি পরবর্তীতে হায়ার স্টাডিজেও শো করতে পারবেন না, আপনি যদি জবেও যান জবেও শো করতে পারবেন না। রাইট। এখন আমরা যদি হচ্ছে আপনি এই সময়টা যদি আপনি কোনো একটা স্কিল শিখলেন, আপনি হয়তো দিনে 12 ঘন্টা এরকম সময় দিচ্ছেন, মানে সপ্তাহে 12 ঘন্টায় সময় দিচ্ছেন, বাট সেই সময়টা আপনি একটা স্কিল শিখতে দিলেন। সেই স্কিলটা যদি আপনি ধরেন আপনি ফ্রিল্যান্সিং এ তো সবাই সাকসেসফুল হতে মানে একটু টাফ। আপনি যদি ফ্রিল্যান্সিং এ সাকসেসফুল নাও হন, আপনি যদি একজন ভালো ভিডিওগ্রাফার হন, আপনি যখন জব অ্যাপ্লিকেশন করবেন বা আপনি যখন
বাহিরে যাবেন, আপনার এটাকে কিন্তু অবশ্যই তারা ভ্যালু অ্যাড হিসেবে ধরবে। রাইট। এবং আরো যে বিষয়টা মানে আমি আর্নিং যে পটেনশিয়ালটা তুলে ধরতে চাই, যে আমি কতক্ষণ আগে বললাম যে আহ, মানে আপনি একেবারে কন্টেন্ট রাইটার থেকে শুরু করে আপনি ভিডিওগ্রাফার বলেন বা সফটওয়্যার ডেভেলপার বলেন, ম্যাক্সিমামের কিন্তু একটা মিনিমাম ওয়েজ থাকে, মানে সেটা অ্যাটলিস্ট 10, 15, 25 USD পার আওয়ার, ডেফিনেটলি থাকে। অর্থাৎ হচ্ছে 3,000 প্রায় 2,000 টাকা পার আওয়ার। এখন আপনি যদি একেবারে এন্ট্রি লেভেলেও কোথাও ঢুকেন, আপনি যদি মাসে আমরা ধরি যে আপনার পড়াশোনা সবকিছু মিলে আপনি হচ্ছে উইকলি কত আপনি 20 আওয়ার্স কাজ করেন, সো 20 × 20, অর্থাৎ হচ্ছে আপনি $400 পার উইক আপনি ইজিলি ইনকাম করতে পারবেন। $400 বাংলাদেশে লাইক 45,000 পার উইক। দ্যাটস হিউজ। না, এটা 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 অবশ্যই সম্ভব। এবং আমরা যেটা দেখছি যে শুধুমাত্র ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট না, আমাদের অনেক পরিচিত কলেজ স্কুলে পড়া ছাত্ররা তারা তাদের টাইমটাকে ইউটিলাইজ করে কিন্তু এটা আমি অনেক লোয়ার একটা এন্ড বললাম, এর থেকে অনেক হাই এন্ডেড জবে তারা রেগুলারলি পার্টিসিপেট করতেছে উইদাউট এনি একাডেমিক ডিগ্রি অর ক্রেডেনশিয়ালস। পারফেক্ট। আই বিলিভ যে আপনি যদি আপনার প্রার্থিতা যে পদে রয়েছে সেটাতে উইন উইন সিচুয়েশনে যেতে পারেন, আপনার যে স্কিল সেটা অনুযায়ী আপনি খুব ভালো করতে পারবেন। এবং আই মাস্ট সে ওয়ান থিং, যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাসের এটা একটা বোল্ডেস্ট এভার মুভ, যে আপনার পোর্টফোলিওর সাথে মিলায় আপনাকে একটা স্পেসিফিক প্রার্থিতা দেওয়া বা এরকম কিছু। আমার খুবই ভালো লেগেছে। আমি আপনাকে শেষের দিকে অলমোস্ট চলে এসেছি, তবে আপনাকে আমি বলবো যে আপনি যদি এখন একটু কি বোল্ড পয়েন্টে আপনার ম্যান্ডেট গুলো বলতেন বা ইশতেহারগুলো একটু সামারি করে বলতেন, যাতে করে আমাদের অডিয়েন্সটা জানতে পারতো, প্লিজ। হ্যাঁ, শিওর। যেহেতু আমি হচ্ছে আপস্কিলিং নিয়ে মূলত আমার কাজ, আমি পরিকল্পনা করছি এবং অবশ্যই চেষ্টা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাটলিস্ট 5,000 স্টুডেন্টসকে একটা 3 মান্থের ইন্টেন্সিভ ফ্রিল্যান্সিং বা আপস্কিলিং কোর্সের মধ্যে আনার। এটা আপনি নিজেই করবেন? এটা আমি আমার যেই নেটওয়ার্ক আছে এবং আমরা যে ইনফ্রাস্ট্রাকচারটা আমাদের বিশ্ববিদ্যালয়ের এক্সিস্টিং, সেটার মধ্যে এটা সম্ভব উইদাউট এনি এক্সট্রা কস্ট। এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমি এটা ইনক্লুড করতে চাই, আমি চেষ্টা করব এই 5,000-এর মধ্যে অবশ্যই 50% আমি ফিমেল স্টুডেন্টদেরকে প্রেফার করব। কারণ আপনি একটা আমরা যে বাস্তবতা আমাদের বান্ধবী বা আমাদের জুনিয়রদের মধ্যে দেখি, টিউশন জিনিসটা কিন্তু আসলে অনেক হেক্টিক। আপনি ঢাকা থেকে যখন আপনি ইউনিভার্সিটি থেকে আপনি মতিঝিলে যাচ্ছেন, আপনার কমিউট করতে কিন্তু খুব একটা কমফোর্টেবল জায়গা না মতিঝিল কমিউট করা। আপনি লোকাল বাস ইউজ করছেন, আপনি রিক্সা ইউজ করছেন, যেটা ইউজ করছেন। এবং ঢাকা ইউনিভার্সিটিতে আমরা দেখতেছি যে এর ফলে মেয়েদের কিন্তু আর্নিং পটেনশিয়াল কমে যাচ্ছে, একই সাথে তারা বিভিন্নভাবে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, মানে তাদের যে একটা প্রোডাক্টিভিটি থাকার কথা সেই জিনিসটা এই ধরনের কমিউট করা বা মানে কোন ধরনের স্কিলের সাথে জড়িত না থাকার ফলে তাদের তাদের ক্যারিয়ার নিয়েও হয়তো তারা অনেক সময় মানে ডিসঅ্যাপয়েন্টেড বা ডিপ্রেসড হয়ে যাচ্ছে। কিন্তু তারা যদি রিমোট ওয়ার্কের মানে ফ্রিল্যান্সিং কিন্তু যদি আপনি এজেন্সির সাথে না কাজ করেন, পুরোপুরি কিন্তু মোটামুটি রিমোট ওয়ার্ক। রাইট। আমি যেমন কোনো এজেন্সির সাথে কাজ করি না, আমি আমার হলের রুমে বসে আমি আমার ইউএস ইউকে অস্ট্রেলিয়া তাদের ক্লায়েন্টসের সাথে কাজ করি। আমরা এটা আমি অনেক বড় একটা পটেনশিয়াল দেখি যে মেয়েদের, বিশেষ করে যারা আমাদের হলে থাকে, ওদেরকে যদি আপনি স্কিল আপ করতে পারেন, তাদের কিন্তু সেই সময় এবং ধৈর্যটা আছে যে তারা হচ্ছে সেই স্কিলড আপ হয়ে তারা এক একজন আর্নিং পটেনশিয়াল এবং ইন্ডিপেন্ডেন্টলি তাদের জীবনযাপন, তাদের পড়াশোনা সবকিছু নির্ভর করতে পারবে। জাস্ট ইমাজিন আমাদের হলের প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা বেডে বেডে, প্রত্যেকটা না হোক অলমোস্ট এভরি রুমে একটা করে ফ্রিল্যান্সার আছে, হোক ছেলে হোক মেয়ে। আমাদের হোল ইউনিভার্সিটিটা কতটা প্রোডাক্টিভ হবে। না, এটা তো অবশ্যই। একই সাথে আমি এখানে একটা মানে ফ্যালাসি যোগ করতে চাই যে আমার অন্যতম আরেকটা আমার এজেন্ডা হচ্ছে যে আপনি কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে কোনো ডিভাইস ফ্যাসিলিটি নেই। ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে প্রত্যেক বছর যেসব স্টুডেন্ট আসে, অ্যাটলিস্ট 80 থেকে 70% কিন্তু পার্সোনাল ল্যাপটপ বা কম্পিউটার নেই। একই সাথে আমাদের হলের যে ফ্যাসিলিটি, সেখানে আপনি পার্সোনাল কম্পিউটার নিয়ে আসবেন, নিয়ে এখানে সেট আপ করবেন। ইন্টারনেটের বিষয় আছে। আরো একটা বিষয় হচ্ছে সিকিউরিটি কনসার্ন, কারণ আমাদের তো হলগুলো সিকিউরিটি অতটা এখনো সেফ না। আমার একটা অন্যতম বড় এজেন্ডা থাকবে যে প্রত্যেকটা হলে অ্যাটলিস্ট একটা ডেডিকেটেড কম্পিউটার সেন্টার থাকবে, যেটা 24/7 সেই হলের শিক্ষার্থীরা অ্যাক্সেস করতে পারবে। কারণ আপনি আপনি যদি, আমরা তো সবাই গ্রাজুয়েশন হয়তো শুরু করছেন বা শেষ করছেন,
আপনার গ্র্যাজুয়েশন অবশ্যই প্রেজেন্টেশন দিতে হয়, রাইট। অ্যাসাইনমেন্ট দিতে হয়, রিসার্চ করতে হয়, থিসিস লিখতে হয়। এটা একেবারে আপনি যদি কোনো এক্সট্রা কারিকুলার কিছু নাও করেন, এই 4টা জিনিস আপনার করতে হবে। এবং বর্তমানে যে বাস্তবতা, আপনার 4টা জিনিস করতে গেলে অবশ্যই আপনার একটা ডিভাইস লাগবে। এখন আমরা যে জিনিসটা দেখেছি যে আমাদের হয়তো কারো কাছ থেকে ফ্রেন্ডরা ধার করতেছে বা ওর কাছ থেকে নিতেছে, এর কাছ থেকে, এটা অনেক আনকমফোর্টেবল সিচুয়েশন তৈরি করে। আর এটা হওয়া উচিত না। মানে আপনার কাছে একটা ডিভাইস এখন হচ্ছে যে মানে অনেকটা রাইট টু ইনফরমেশনের মতো। মানে আপনার কাছে যদি একটা মানে পার্সোনাল কম্পিউটার বা একটা ডিভাইস থাকে, আপনি সারা বিশ্বের যে কোনো তথ্য, যে কোনো স্কিল, যে কোনো মানে থিওরি আপনি তৎক্ষণাৎ আপনি শিখতে পারবেন এবং ডেভেলপ করতে পারবেন। তো আমার অন্যতম এজেন্ডা হবে যে প্রত্যেকটা হলে একটা কম্পিউটার ল্যাব তৈরি উদ্যোগ গ্রহণ করা প্রশাসনের মাধ্যমে, এবং একই সাথে আমাদের লাইব্রেরি তে একটা কম্পিউটার ল্যাব আছে যেটা আর কি রাত 8টা বাজে বন্ধ হয়ে যায় এবং ওইটা প্রপার ফ্যাসিলিটিসও নাই। তো এই দুইটা জায়গা অবশ্যই 24/7 মানে খোলা রেখে, যাতে যে যখন মানে ডিভাইস, এখন মানে আমরা যেমন এখন বলি যে রাইট টু ইন্টারনেট, কারণ ইন্টারনেট এমন একটা জিনিস হয়ে গেছে যেটা হয়তো অনেক বিশ্বের অনেক দেশে সোশ্যাল মানে ফান্ডামেন্টাল রাইট হিসেবে হয়তো কিছুদিন পরে ঘোষণা হয়ে যাবে। সেই সময়ে আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমাদের কোনো ডিভাইস থাকছে না। রাইট। অ্যান্ড এই ডিভাইসের অ্যাক্সেসটা দিতে পারলে আমার মতে শুধুমাত্র আর্নিং বা আপস্কিলিং না, রিসার্চেও আমাদের স্টুডেন্টরা অনেক বেশি এগিয়ে যাবে। দ্যাটস গ্রেট। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, এবং আমি অডিয়েন্সদেরকে আসলে কোনো এপিসোডে এইভাবে ফ্যাকচুয়ালি বলি না যে ইউ হ্যাভ টু ভোট দিস ক্যান্ডিডেট, কারণ ওইটা আসলে বায়াসনেস হয়ে যায়। কিন্তু আপনি যেহেতু যে কথাগুলো বললেন, আমার কাছে মনে হয় এটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য খুবই রিলায়েবল একটা জিনিস। আর আই বিলিভ বাকি এই পদে তো আরো অনেক প্রার্থী ডেফিনেটলি আছেন, তারা কি ভাবছেন আমি জানি না। আমি রিকোয়েস্ট করব যারা এটা দেখছেন, অন্য পদে প্রার্থীরা যদি দেখেন, তারাও যেন আসলে একই রকম করে ভাবেন। অন্তত পক্ষে তারা যদি আপনার মতন এরকম প্রফেশনাল পোর্টফোলিওওয়ালা নাও হন, অন্তত পক্ষে তারা যেন কারো না কারো হেল্প নেন এই বিষয়ে। আই গেস দ্যাটস দ্য পারফেক্ট থিং। আর আমি ডেফিনেটলি জাস্ট হয়তো আর একটা জিনিস অ্যাড করতে প্লিজ। চাই এটার মধ্যে, সেটা হচ্ছে যে আমি মানে আপনারা হয়তো অনেকে, আমরা রিসেন্টলি যেটার একটা স্লোগান অনেক গ্রো করে যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। বাট আপনি যখন ক্যারিয়ারে আসেন, আমরা দেখতে পাই যে আমাদের এখান থেকে যারা সিলিকন ভ্যালিতে যাচ্ছে, যারা এমএনসি তে যাচ্ছে, সবাইকে কিন্তু সেই আইআইটি, ইন্ডিয়ান আইআইটি গ্র্যাজুয়েটস এর আন্ডারে চাকরি করতে হচ্ছে। এখন আমি যে জিনিসটা দেখি যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি, তারা হচ্ছে কর্মচারী বা এমপ্লয়ি প্রডিউস করছে। তারা কিন্তু সিইও বা লিডারশিপ পজিশনের জন্য আমাদের গ্র্যাজুয়েটসদেরকে রেডি করতে পারছে না। আমরা দেখতেছি আমাদের সিএসসি ডিপার্টমেন্ট আছে, আইআইটি আছে, তাদের থেকে রেগুলার বেসিসে গুগল মানে বিভিন্ন ইউনিকর্নে যাচ্ছে, সিলিকন ভ্যালিতে তারা অনেক ভালো ইঞ্জিনিয়ার হচ্ছে। কিন্তু আমরা কিন্তু সিইও পাচ্ছি না, মানে যে হচ্ছে আসলে পলিসি মেকিং, মানে পলিসি মেকিং এ এফেক্ট করবে বা যে ম্যানেজারিয়াল পজিশনে আছে, এই ধরনের কিন্তু পজিশনগুলো আমরা দেখতেছি না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়া থেকে কিন্তু আপনি দেখবেন যে প্রত্যেক বছর আমরা অনেক এমএনসি সিইও পাচ্ছি, অনেক স্টার্ট আপের সিইও পাচ্ছি। আমার অন্যতম একটা এজেন্ডা হবে যে বাংলাদেশেরও কিন্তু অনেক এরকম লিডারশিপ পজিশনে আছে, যেমন তারিক আদনান মুন ভাই, উনি হার্ভার্ড এবং এমআইটি থেকে গ্রাজুয়েট করে এখন সিলিকন ভ্যালিতে একটা স্টার্টআপ হেড করছে। এরকম আরো আমাদের অনেক অ্যালামনাই আছে ডিউর। আমার মতে আমাদের ইউনিভার্সিটির একটা, আমি যেটা চেষ্টা করব যে একটা কনসেনসাস বডি তৈরি করে যে আমাদের কোর্সগুলোকে রিএভ্যালুয়েট করা, যে শুধুমাত্র আমরা যে একটা স্কিলড এমপ্লয়ি তৈরি করছি সেটা না, সেই এমপ্লয়ি যাতে এই ধরনের একটা কম্প্যাক্ট পজিশনে গিয়ে প্রপার মেন্টরিং সহকারে সে যাতে লিডারশিপ পজিশনে যেতে পারে। কারণ আপনি দেখবেন যে বেশ কিছু এমএনসি, মানে অ্যাপেলও কিন্তু কয়েকদিন আগে ইন্ডিয়া একটা ফ্যাক্টরি ওপেন করেছে, অ্যাসেম্বলি লাইন। এইভাবে বেশ কিছু ইন্ডাস্ট্রিকে কিন্তু ইন্ডিয়ান সিওরাই তাদের হেডকোয়ার্টার বলেন বা রিজিওনাল হেডকোয়ার্টার বলেন, এগুলো কিন্তু ইন্ডিয়াতে নিয়ে যাচ্ছে। এখন আমরা পারছি না। আমরা না পারার কারণ হচ্ছে যে আমরা সেই লিডারশিপ পজিশনগুলোতে নেই। আমরা হয়তো আমরা যে শ্রমটা দিচ্ছি বা সেই শ্রমটা যে আমাদের আবার দেশে ফেরত আনবো, সেই সুযোগটা আমাদের হাতে নেই। রাইট। তো আমার একটা অন্যতম আমার এজেন্ডা থাকবে যে আমি আমাদের যে ধরনের অ্যালামনাইরা আছে যারা এই লিডারশিপ পজিশনগুলোতে লিড দিচ্ছে ওয়ার্ল্ড ওয়াইডে, বিশেষ করে স্টার্টআপ ইকোসিস্টেমে, তাদেরকে সহকারে এবং আমাদের ইউনিভার্সিটি ফ্যাকাল্টিদের মাধ্যমে একটা একটা আর কি পলিসি পেপার তৈরি করা, যেটার মাধ্যমে আমাদের কোর্সগুলোকে রিএভ্যালুয়েট করা হবে, নিউ কোর্সেস অ্যাড করা হবে, যার মাধ্যমে শুধুমাত্র একজন এমপ্লয়ি না, রাদার একজন লিডার হিসেবে আমাদের গ্র্যাজুয়েটসগুলোকে রেডি করা যায়। আর লাস্টলি আমরা দেখি যে ইন্ডিয়া থেকে এখন পর্যন্ত প্রায়
19টার মতো ইউনিকর্ন আর কি বের হয়েছে। ইউনিকর্ন অর্থাৎ তার সেই স্টার্টআপটা বা সেই বিজনেসটা অ্যাটলিস্ট $1 বিলিয়ন মানে মার্কেট শেয়ার নিয়ে কাজ করে। কিন্তু বাংলাদেশ থেকে মাত্র 2টা হয়েছে, এবং আমার ইচ্ছা যে নেক্সট গুলো অবশ্যই ঢাকা ইউনিভার্সিটি থেকে হবে, এবং আমরা সেই ইকোসিস্টেম, ইনকিউবেশন সিস্টেম এবং মেন্টরিং সিস্টেমটা আমি যদি নির্বাচিত হই অবশ্যই চেষ্টা করব যে সেই ইনকিউবেশন তৈরি করার জন্য। Perfect and greatest news for all the students, I believe so. Okay, thank you so much. ভোটারদের কাছে ভোট তো আমার মনে হয় আমি আপনার জন্য চেয়ে ফেলেছি, আপনিও চেয়ে ফেলেছেন, এটার আর দরকার নেই। একটা লাস্ট কোশ্চেন যেটা আমি অলমোস্ট সব ক্যান্ডিডেটদের করি, সেটা হচ্ছে বিপি পদে 4জনকে যদি একটা প্রেফারেন্স র্যাঙ্ক করতে বলা হয় 1 2 3 4, প্রেডিকশন, আপনি কোন 4জনের নাম বলবেন? আমি ওয়ানে বলবো, একদম ঝটপট, কোনো হ্যাঁ ডিসকাশন না। আমি হচ্ছে 1 আব্দুল কাদের, ওকে, 2 হচ্ছে আবিদুল ইসলাম, 3 হচ্ছে উমামা ফাতেমা, এন্ড 4 হচ্ছে সাদিকা। That's great. দেখা যাক আমাদের কার প্রেডিকশন কোথায় গিয়ে থাকে। অলরাইট অডিয়েন্স, আজকের মতো সাইন আউট করছি। আর আমাদের এই স্পিক উইথ রশিদ কিন্তু দেখতে থাকতে হবে 500 রাত পর্যন্ত। অনেক অনেক ব্যাঙ্গার আছে, অনেক অনেক সারপ্রাইজ আছে। থ্যাংক ইউ।